বছর আগে 2016 সালের সেপ্টেম্বরে দেশের বড় বড় সব খবরের কাগজে পাতাজোড়া বিজ্ঞাপন ছিল জিও 4G। সেই বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিলেন মনে আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ব্যবসায়িক বিজ্ঞাপনে দেশের কোনো প্রধানমন্ত্রীকে এর আগে এভাবে দেখা যায়নি। বাবা মুকেশ আম্বানি 9 বছর আগে যেটা করেছিলেন 2025-এর মার্চে ঠিক সেটাই কি করলেন তার ছেলে অনন্ত আম্বানি? গুজরাটের জামনগরে 3000 একর জমিতে তার তৈরি বন্য প্রাণীদের চিড়িয়াখানায় প্রধানমন্ত্রীকে ডেকে এনে তার বিজ্ঞাপনই কি করলেন অনন্ত? নাকি সাদা চোখে আপনি যা দেখছেন সেটাই সব নয়? এই ঘটনার পেছনে রয়েছে আরো অন্য ঘটনা, রয়েছে আরো বড় খেলা। ভারতের দুই কর্পোরেট যেমন নরেন্দ্র মোদীর সহযোগী, ঠিক তেমনই আবার এক কর্পোরেটের সঙ্গে অন্য কর্পোরেটের প্রতিযোগিতাও রয়েছে। আদানি সুয়োরানি হলে আম্বানি দুয়োরানি তো বটেই। গুজরাটের জামনগরে তথাকথিত বন্যপ্রাণী সংরক্ষণ বা চিকিৎসা অরণ্যে 7-8 ঘন্টা সময় কাটিয়ে ভারতের প্রধানমন্ত্রী কি দুই কর্পোরেটের সঙ্গে সম্পর্কের একটু ব্যালেন্স করলেন? প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক না পেলেও মুকেশ আম্বানি কিন্তু সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু আমেরিকা থেকে এখনো কোনো সুখবর আসেনি তার জন্য, বরং খারাপ খবর এসেছে। আর তা এসেছে আদানির জন্যই। তাই কি নরেন্দ্র মোদী কর্পোরেট এই মিত্রকে কোনো বার্তা দিতে গিয়েছিলেন? এই সব ঘটনার পেছনে কি খেলা রয়েছে তার তথ্য ও বিশ্লেষণ এই এপিসোডে সামনে আনবো। গদি মিডিয়া কখনো এই তথ্য ও বিশ্লেষণ আপনার সামনে আনবে না। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না, কারণ তাহলেই ইউটিউব এটিকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন। না, কোনো বিরাট কৃতিত্বের কাজ করে ফেলার জন্য নয়। অনন্ত আম্বানির রাজসিক বিয়ে নিয়ে হই হই পড়ে গিয়েছিল আমাদের গদি মিডিয়ায়। দেশের জিনিসপত্রের অগ্নিমূল্য, বেকার সমস্যা, সাম্প্রদায়িক হিংসা, মণিপুরের অশান্তি এসব সরিয়ে রেখে আমাদের গদি মিডিয়া তুমুল কভারেজ করেছিল এই রাজসিক বিয়ের। ভোটের প্রচারে রাহুল গান্ধী এই প্রসঙ্গটি তুলেও ছিলেন। তিনি বলেছিলেন, ভারতের মিডিয়া ভারতের সাধারণ মানুষকে দেখায় না, দেখায় আম্বানিদের, আদানিদের, অমিতাভ বচ্চনদের। आपने कभी मीडिया में किसान का चेहरा देखा है? मजदूर का चेहरा देखा है? गरीब कारीगर का चेहरा देखा है? ना। क्यों नहीं? क्या इस देश में सिर्फ अरबपति और नरेंद्र मोदी हैं? मीडिया में आपने किसी गरीब व्यक्ति की शादी होते हुए देखी है? देखी कभी? अंबानी की शादी देखी आपने? आपको मालूम है कि अंबानी जी ने अपनी शादी में हजारों करोड़ रुपए खर्च किए। ये किसका पैसा है? ये किसका पैसा है? आपका पैसा है। অনন্ত আম্বানিকে নিয়ে এই ভূমিকাটি করতে হলো কারণ তিনি আবার খবরের শিরোনামে। গুজরাটের জামনগরে 3000 একর জুড়ে অনন্ত আম্বানি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র খুলেছেন। এখন এটা সংরক্ষণ কেন্দ্র নাকি আহত বন্য প্রাণীদের চিকিৎসা কেন্দ্র নাকি চিড়িয়াখানা জাতীয় কিছু ব্যাপার, তা নিয়ে অবশ্য এর মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পরে আসবো সে বিষয়ে। তবে তার আগে বলে নিই, জামনগরের যে জায়গায় তার এই বন্যপ্রাণী সংরক্ষণ বা চিকিৎসা কেন্দ্র, তার কোনো বৈধ লাইসেন্স আছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ জামনগরে 1999 সালের জুলাই মাস থেকেই আম্বানিদের তৈল শোধনাগারের কেন্দ্র রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে অপরিশোধিত তেল আসে তা এখানে রিফাইন করা হয়। 7500 একরের এই বিশাল জমি আম্বানিদের রিফাইনারি বাণিজ্যের অন্তর্গত। ভারতের জমি সংক্রান্ত আইনে এই জমিতে বন্যপ্রাণী সংরক্ষণ বা এই জাতীয় কিছু করার অনুমতি আপাতত নেই বলেই এখনো পর্যন্ত জানা গেছে। আইন অবশ্য অনেক কথাই বলে,
যেমন ভারতের আইনে ব্যক্তিগতভাবে কেউ বন্যপ্রাণী বা শিডিউল 1 ভুক্ত প্রাণী রাখতে পারেন না, বেসরকারিভাবে কেউ চিড়িয়াখানাও করতে পারেন না। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অরণ্যে বন্যপ্রাণী নানা রকম ভাবে আহত হয়। পশুপ্রেমে মজে থাকা অনন্ত আম্বানি তার এই কেন্দ্রটি নাকি সেই উদ্দেশ্যেই খুলেছেন। তাহলে কি এক কথায় এই অরণ্যকে বন্য প্রাণীদের হাসপাতাল বলা চলে? বেসরকারিভাবে কি এরকম উদ্যোগ নেওয়া চলে আইনগতভাবে? আর হাসপাতালে কারা থাকে? সহজ উত্তর, পেশেন্ট বা রোগী। অর্থাৎ অনন্ত আম্বানির এই যে ব্যক্তিগত অরণ্য, তাতে যে সমস্ত প্রাণী রয়েছে তারা কোনো বিশেষ চিকিৎসার জন্যই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামনগরের এই পশু হাসপাতাল নিয়ে তার এক্স হ্যান্ডেলে যে ফটোগুলি শেয়ার করেছেন, তাতে অনেকগুলি হাতির চিকিৎসার কথা লেখা আছে। কিন্তু গোড়াতেই যে গলদ, তা নিয়ে সরকারি পর্যায়ে কেউ কিন্তু এখনো টু শব্দটি পর্যন্ত করেননি, করার কথাও নয়। তাহলে তৈল শোধনাগারের লাইসেন্স প্রাপ্ত জমিতে এভাবে কোনো বন্যপ্রাণী সংরক্ষণ বা সংশোধনাগার করা যায় কি? যদি না করা যায় তবে বিষয়টি বেআইনি, এবং এরকম একটা বেআইনি জমিতে তৈরি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী কে যুক্তিতে গেলেন? এই প্রশ্ন যাদের করার কথা, সেই গদি মিডিয়া কিন্তু কোনো প্রশ্ন করবে না, এটা আপনারা ভালোই জানেন। তারা ভারতের প্রধানমন্ত্রীর জঙ্গল সাফারি নিয়ে নানান কভারেজ করছে। তাতে কদিন আগে আমেরিকায় 56 ইঞ্চি ছাতির যে হেনস্থার ছবি দেখা গিয়েছিল, তাতে কিছুটা প্রলেপ পড়বে বলে তাদের বিশ্বাস। মানে তিনি যে সিংহের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেন তা দেখানো হচ্ছে। আইটি সেলের প্রধান ছবি দিয়ে টুইট করছেন শেরের সঙ্গে সওয়াশের। তবে কাঁচের আড়ালে দাঁড়ানো সওয়াশেরের এই বিরাট কৃতিত্বে জল ঢেলেছে ইন্দিরা গান্ধীর সমর্থকদের দেওয়া একটা সাদা কালো ছবি। সেটা আবার ভাইরাল হয়ে সওয়াশেরের অন্ধভক্তদের বড্ড বিপাকে ফেলেছে। কিন্তু আসল প্রশ্নটা কিন্তু অন্য। সেটা হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মূল্যবান সময় ওখানে ব্যয় করলেন কেন? এমন একটা সময় যখন এদেশের শেয়ার বাজারে লক্ষ কোটি মানুষের কোটি কোটি টাকা ডুবে যাচ্ছে। আমেরিকা থেকে ট্রাম্প নাম ধরে হুঁশিয়ারি দিচ্ছেন, সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন। তাহলে কি ধরে নিতে হবে নরেন্দ্র মোদীর এই সাফারির পেছনে অন্য কোনো কাহিনী রয়েছে? এবার আসছি সে কথায়। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এর আগে একাধিক এপিসোড করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যেতে চেয়েছিলেন সেখানে, কিন্তু ট্রাম্প তাকে আমন্ত্রণ জানাননি। জানিয়েছিলেন সস্ত্রীক মুকেশ আম্বানিকে। অর্থাৎ সোজা বাংলায় ট্রাম্পের গুড বুকে আছেন মুকেশ আম্বানি। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বিষয় আদানি হলেও ট্রাম্পের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এদিকে আবার রাশিয়ার কাছ থেকে কম দরে যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কিনেছিলেন মুকেশ আম্বানি, তা বন্ধ করে দিতে হবে বলে সরাসরি নরেন্দ্র মোদীকে জানিয়েছেন ট্রাম্প। They're going to be purchasing a lot of our oil and gas. We have more oil and gas than any other country in the world by far, and they need it and we have it. বদলে ব্যারেল পিছু $3 বেশি দিয়ে ভারতকে ক্রুড অয়েল কিনতে হবে আমেরিকা থেকে। এখানে একটা তথ্য দিয়ে রাখি, ভারতে রোজ 50 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল লাগে। এর বড় অংশই মুকেশ আম্বানি আমদানি করেন রাশিয়া থেকে। এর দর ছিল $70 প্রতি ব্যারেল। এদিকে আমেরিকা দর বেঁধে দিয়েছে $73 প্রতি ব্যারেল। অর্থাৎ দৈনিক মুকেশ আম্বানির গচ্চা যাবে বহু কোটি টাকা। গৌতম আদানির জন্য আমেরিকা গিয়ে খুব একটা কিছু করে উঠতে পারেননি নরেন্দ্র মোদী। উল্টে তার আদানির প্রতি দুর্বলতার সুযোগ নিয়ে ট্রাম্প ইচ্ছে মতো বিভিন্ন পণ্যের শুল্ক ঠিক করেছেন। অর্থাৎ এক কথায় আদানির স্বার্থ রক্ষায় কি ব্যস্ত রয়েছেন মোদী? আর সেজন্যই কি ট্রাম্পের নানান অন্যায় আবদার ও শর্ত তিনি মেনে নিতে বাধ্য হচ্ছেন? এই প্রশ্ন নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা চলছে। আর তার জন্যই কি ক্ষতি স্বীকার করতে হচ্ছে আম্বানিদেরও? কেন? ট্রাম্পের শর্ত মেনে নিলে ক্ষতি শুধু এদেশেরই নয়, ব্যক্তিগতভাবে মুকেশ আম্বানিরও হবে। জামনগরে তার তৈল শোধনাগারে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হবে। তিনি তা মেনে নেবেন কেন? সিধে কথায় এতে তো তার রাগ হওয়ারই কথা। তার উপরে আবার ইলন মাস্ক। আর কয়েক মাসের মধ্যেই
তার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক নিয়ে ভারতে ঢুকছেন। এতেও যে জিওর সর্বনাশ হবে তা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। স্টারলিংক আটকাতে মুকেশ আম্বানি এবং এয়ারটেল প্রাণপণে লড়েছিল, কিন্তু সেখানেও মোদি তাকে সাহায্য করতে পারেননি। মাস্কের কারবারকেই তিনি ছাড়পত্র দিয়েছেন। সুতরাং মুকেশ আম্বানিকে তুষ্ট করার খুব দরকার তার লোকসানটা অন্যভাবে পুষিয়ে দেওয়ার। সেই বার্তা দিতেই কি নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন তার আদরের ছেলের বাগান বাড়িতে? আর এটা যে খুব একটা আইন মেনে হয়নি বা করা যায় না তা জেনেও নরেন্দ্র মোদী ফিরে আসার সঙ্গে সঙ্গেই তথ্য জানার অধিকার আইনে জানা গেছে অনন্ত আম্বানির এই জমিটি চিড়িয়াখানা হিসেবে কোনো বৈধ লাইসেন্স পায়নি। প্রধানমন্ত্রীর কি এটা অজানা থাকার কথা? আর যেভাবে চমৎকার পোশাকে, মাথায় হেলানো টুপি, চোখে দামি রোদ চশমা পরে একটার পর একটা ফটো সেশন করলেন নরেন্দ্র মোদী, তাতে বিজ্ঞাপন হিসেবে ব্যাপক প্রচার পেয়ে গেল অনন্ত আম্বানির এই প্রকল্প। ভারতের আদালতে জমি সংক্রান্ত এই গেরোটি নিয়ে কেউ হাজির হন কিনা তা আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। কিন্তু ভারতের আদালত কি নিজে এগিয়ে এসে এই সংক্রান্ত প্রশ্ন তুলতে পারে না? এবার আসবো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। নরেন্দ্র মোদীর সফরের পরেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ বহু বিজেপি নেতা, বহু অন্ধভক্ত এক্স হ্যান্ডেলে মোদীর পশুপ্রেমকে বাহাবা দিতে শুরু করে দিয়েছেন। তবে অনন্ত আম্বানির ওই প্রকল্পে যে বন্য প্রাণীগুলোকে এনে রাখা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে প্রাণী সুরক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। নরেন্দ্র মোদী ওই প্রকল্পের নানা জায়গা ঘুরে বেড়িয়েছেন, জন্তু জানোয়ারের শিশুদের দুধ খাইয়েছেন, হাসপাতালের চিতার চিকিৎসা হচ্ছে দেখেছেন। কিন্তু প্রশ্ন একাধিক। হাসপাতালে বা সংশোধনাগারে কেউ তো সারা জীবন থাকে না। বন্য প্রাণীগুলির চিকিৎসার পরে সেগুলো কি ফিরে যাবে নিজেদের জঙ্গলে? যে আহত হাতিগুলির ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী, সেই হাতি অসম থেকে এসেছে গুজরাটে। চিকিৎসার পরে হাতিগুলো কি হেমন্ত বিশ্ব শর্মার অসমে ফিরে আসবে? প্রশ্ন তুলেছে ওই সংগঠনগুলো। আর যারা মোদীর পশু প্রেম নিয়ে বাহাবা দিচ্ছেন তাদের জন্য একটা খবর রয়েছে, গুজরাটেরই খবর। খবরের কাগজ বলছে গত 2 বছরে ব্যাপক হারে বন্য প্রাণীর মৃত্যু ঘটেছে গুজরাটে। নরেন্দ্র মোদীর এই সফরের পর এই বিষয়টি আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গুজরাটে যেখানে এত প্রাণীর মৃত্যু ঘটেছে গত 2 বছরে, সেখানে এই নতুন বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রের ভূমিকা কতটুকু? তথ্য জানার অধিকার আইনে একজন জানতে চেয়েছেন অনন্ত আম্বানির ওই প্রকল্পে এখনো পর্যন্ত কটি প্রাণীর মৃত্যু হয়েছে। ওটি যদি বন্যপ্রাণী সংরক্ষণ এবং সংশোধন কেন্দ্র হয় বা হাসপাতাল হয়, তবে সেখানে সুস্থ প্রাণী ও অসুস্থ এবং মৃত প্রাণীর একটা হিসেব তো থাকা উচিত। ভারতের বিভিন্ন জঙ্গলে এখনো বন্য প্রাণী হত্যা করে চোরা শিকারীরা। তাদের চামড়া, দাঁত, দেহাংশ চড়া দামে চোরা পথে বিক্রি হয়। এখানে সেই মৃত পশুগুলির কি হয়েছে সে প্রশ্ন কি তোলা নিতান্ত অসঙ্গত? নাকি এই প্রকল্পের রয়েছে আর একটা বড় বাণিজ্যের খেলা? এই বন্য প্রাণী সংশোধন কেন্দ্র বা সংরক্ষণ কেন্দ্র বা হাসপাতাল কি ভবিষ্যতে অতি ধনীদের চমৎকার একটি বিনোদন কেন্দ্র বা কোটি কোটি টাকার ভাড়ার বিয়ে বাড়ি হতে চলেছে? যেভাবে বলিউডের তারকারা নরেন্দ্র মোদীর বিজ্ঞাপনের ঢঙে তৈরি ফটোগ্রাফ দেখে উচ্ছ্বসিত হয়ে টুইটের বন্যা বইয়ে দিচ্ছেন, তাতে এই প্রশ্নটা তো উঠবেই। তবে একটা বাজে প্রশ্ন তো ওই সেলিব্রিটিদের কাছে রাখা যেতেই পারে। মণিপুরে মানুষদের প্রতি প্রধানমন্ত্রীর প্রেম নিয়ে গোটা বলিউড চুপ কেন? সম্প্রতি কোমরে শিকল বেঁধে ট্রাম্প সরকার যেভাবে ফেরত পাঠিয়েছে ভারতীয়দের, সেই অপমানের পরেও বলিউডের তারকারা টু শব্দটি করেননি কেন? এমনকি গুজরাতেই যে পশুগুলো বেঘরে মারা যাচ্ছে তাদের জন্যও তাদের প্রাণ কাঁদে না কেন? তারা আম্বানির পশু নয় বলে? অবশ্য আমরা কি আশা করছি বলিউডের এই তারকাদের আদৌ কোনো মূল্যবোধ এখনো অবশিষ্ট রয়েছে? মূল্যবোধ বাঁচিয়ে রেখেও যে বিজ্ঞাপন করা যায়। বিশ্ব ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সবচেয়ে বড় উদাহরণ। রোনাল্ডো শরীরে ট্যাটু করেন না, কারণ তিনি রক্তদান করেন। তার প্রেস কনফারেন্সের সামনের টেবিলে কোকা কোলার একটি বোতল রাখা ছিল,
তা তিনি হাত দিয়ে সরিয়ে দিয়েছিলেন খারাপ পানীয় বলে। এতে কয়েক কোটি ডলারের লোকসান হয়েছিল ওই পানীয় সংস্থাটি। আর ভারতের প্রধানমন্ত্রী মুকেশ আম্বানির জিওর আগমন বার্তায় 9 বছর আগে মডেলের ঢঙে হাজির হয়েছিলেন বিভিন্ন সংবাদপত্রের পাতাজোড়া বিজ্ঞাপনে। প্রধানমন্ত্রী হিসেবে রোনাল্ডোর উদাহরণ কি মাথায় রাখতে পারেননি নরেন্দ্র মোদী? এবারও কি মুকেশ আম্বানির দৈনিক হাজার হাজার কোটি টাকার লোকসানের একটা ক্ষতিপূরণের ডিল করতেই তিনি গিয়েছেন আম্বানিদের চিড়িয়াখানায়? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।